বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তার লেখা একটি বইয়ে তুলে ধরেছেন 15ই আগস্ট শেখ মুজিব হত্যার পরের বেশ কিছু ঘটনা প্রবাহ। সেসব ঘটনা প্রবাহে উঠে এসেছে মেজর হাফিজ সেদিন 32 নম্বরের বাসায় গিয়ে কি দেখেছিলেন এবং রাস্তায়, রেডিও স্টেশনে ও বঙ্গভবনে তিনি যা দেখেছিলেন তার একটি বিস্তারিত বিবরণ। মেজর হাফিজের সেই স্মৃতিচারণ থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মেজর হাফিজ লেখেন, 15 আগস্টের ঘটনা বিনা মেঘে বজ্রপাতের মতোই ঘটেছে। রাষ্ট্রপতির বাড়িসহ 3টি বাড়িতে পাইকারি হারে হত্যাকাণ্ড, রেডিও ও টিভি স্টেশন দখল, ট্যাঙ্ক মুভমেন্ট। অথচ এত বড় ঘটনা ঘটার আগে কেউ ঘুণাক্ষরেও টের পেল না। গোয়েন্দা সংস্থাসমূহ কিছুই জানতে পারেনি। ব্যাপারটা এক কথায় অবিশ্বাস্য। পাকিস্তান আর্মিতে কু এবং সরকার পরিবর্তনকে স্বাভাবিক ঘটনা বলেই ধরে নেওয়া হয়, কিন্তু 75-এর আগস্টে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো এক বিশাল মাপের নেতার হত্যাকাণ্ড সাধারণ মানুষের কাছে অকল্পনীয় ছিল। ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হলো। দুপুরের পর সিজিএস খালেদ ব্রিগেড কমান্ডার সাফায়েতকে বঙ্গভবনের প্রতিরক্ষার জন্য সৈন্য পাঠাতে হবে বলে জানান এবং আমাকে বঙ্গভবনে তার কাছে বিকেলে রিপোর্ট করার নির্দেশ দেন। আমি দ্রুত লাঞ্চ করে 3 জন এসকর্ট সঙ্গে নিয়ে জিপে আরোহণ করি। হাবিলদার সোবাহান এবং 2 জন সৈনিককে প্রথম ইস্ট বেঙ্গল থেকে পাঠানো হয়েছে আমার নিরাপত্তার জন্য। এরা মুক্তিযুদ্ধে আমার অধীনে সৈনিক ছিল এবং এদের পেয়ে আমিও নিরাপত্তার ব্যাপারে নিশ্চিন্ত হলাম। ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট দিয়ে জিপ নিয়ে বের হলাম। রাস্তাঘাট নির্জন, 2-1টা সামরিক যান ছাড়া কোনো গাড়ি চলছিল না। তেজগাঁও এয়ারপোর্টের সামনে রাস্তায় কিছু সংখ্যক উৎসুক জনতা দাঁড়িয়ে আছে। সামরিক যান দেখে তারা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছে। এদের কোনো রাজনৈতিক দলের সদস্য বলে মনে হলো না। পট পরিবর্তনে তারা উল্লাসিত। চকিতে মনে পড়ে গেল মাত্র 3.5 বছর আগেকার এক স্মরণীয় ঘটনা। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন ও দিল্লি হয়ে ঢাকায় ফিরে আসছেন। সারা দেশে সেদিন আনন্দের বান ডেকেছিল। প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য তেজগাঁও বিমানবন্দর থেকে রেসকোর্স পর্যন্ত রাস্তার 2 ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায়। তাদের অনেকের চোখে সেদিন ছিল আনন্দের অশ্রু। তাকে ফিরে পেয়ে 2 হাত তুলে সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেছিল তারা। আমি নিজেও বিমানবন্দরের টরম্যাকে দাঁড়িয়ে নেতার ঐতিহাসিক প্রত্যাবর্তনের দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়েছিলাম। তেজগাঁও থেকে রেসকোর্স মাত্র 15 মিনিটের পথ। সেদিন উৎফুল্ল জনতার ভিড় অতিক্রম করে তার রেসকোর্সে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। রাস্তার 2 ধারে, বাড়ির বারান্দায়, এমনকি ছাদেও দাঁড়িয়ে অসংখ্য মানুষ তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানায়। রেসকোর্সের জনসভায়ও মানুষের ঢল নেমেছিল। অথচ মাত্র 3.5 বছরের ব্যবধানে দৃশ্যপটের কি আমূল পরিবর্তন! যে রাজপথের 2 ধারে দাঁড়িয়ে অগণিত মানুষ হাততালি দিয়ে তাকে স্বাগতম জানিয়েছিল, কয়েক বছরের ব্যবধানে আজ সেই একই রাজপথের 2 ধারে দাঁড়িয়ে মানুষ তার হত্যাকারী ট্যাঙ্ক বাহিনীকেও অভিনন্দন জানাচ্ছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ব্যাপ্ত জনপদের কোথাও এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক প্রতিবাদ ধ্বনিত হল না। ফার্মগেট এসে ভাবলাম বঙ্গভবনে যাওয়ার আগে 32 নম্বর রোডের অবস্থাটা একটু দেখে যাই। ডানে মোড় ঘুরে প্রথমে গেলাম রাষ্ট্রপতির কার্যালয় গণভবনে। জাতীয় সংসদ ভবনের উত্তর পশ্চিম লেকের পাড়ে অবস্থিত বিশাল কমপ্লেক্স গণভবন, রাষ্ট্রপতির অফিস, বাসভবন, সুপরিসর সবুজ লন এবং সিরামিক ইটে নির্মিত ইমারতসমূহ অত্যন্ত দৃষ্টিনন্দন। গেটে কোনো পাহারা নেই। এত বিরাট অফিস, বাসভবন কমপ্লেক্স, অথচ কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না। গাড়ি থেকে নেমে প্রথমেই সামনের বড় বিল্ডিংয়ে ঢুকলাম। একজন ইউনিফর্মধারী এসে অভিবাদন জানালেন। অনারারি লেফটেন্যান্ট আবুল খায়ের। প্রথম ইস্ট বেঙ্গল যশোরে অবস্থানকালে আমার কোম্পানি সিনিয়র জেসিও ছিলেন তিনি। ভালো ফুটবলার, পাকিস্তান জাতীয় দলেও খেলেছেন। 30 মার্চে আমাদের বিদ্রোহে যোগ দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু তার স্ত্রীপুত্র যশোরের ফ্যামিলি কোয়ার্টারে রয়ে যায়। 2 দিন চৌগাছা এলাকায় অবস্থানের পর বউ বাচ্চার খোঁজে বেরিয়ে গেলেন আমার অনুমতি নিয়ে, আর ফিরে এলেন না। 4 বছর পর বিচিত্র পরিস্থিতিতে আবার দেখা হলো। তিনি গণভবনে রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রোলার। আমাকে দেখে তিনি স্বস্তি ফিরে পেলেন। তার হাতে অনেকগুলো চাবির তোড়া। এগুলো আমাকে গোছিয়ে দিয়ে দায়মুক্ত হতে চাচ্ছেন। স্যার, এই চাবিগুলো আপনি আমার কাছ থেকে বুঝে নিন। আমি হতবাক। আমাকে কেন চাবি হস্তান্তর করতে চাচ্ছেন? গণভবনের কন্ট্রোলার। বোঝাই যাচ্ছে সকালের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে তিনি মানসিকভাবে এলোমেলো হয়ে গেছেন। কোনো অফিসার এখানে আছেন? আমি জিজ্ঞাসা করলাম। জবাবে তিনি জানালেন, কেউ নেই, তবে একজন সিনিয়র অফিসার এখানে বন্দী আছেন। তিনি আমাকে পাশের একটি ছোট ঘরে নিয়ে গেলেন।
সেখানে সিভিল ড্রেসে গুটিসুটি মেরে ফ্লোরে বসে আছেন কর্নেল মাশহুরুল হক, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি। তিনি প্রথম বেঙ্গলে 1951 সালে কমিশনপ্রাপ্ত অফিসার। রুমে কোনো আসবাব নেই, তাকে কেউ পাহারাও দিচ্ছে না, একাকী বসে আছেন। তিনি ভীত, সন্ত্রস্ত, বিধ্বস্ত। আমার দিকে করুণ দৃষ্টি মেলে তাকালেন। আমি স্যালুট করে বললাম, স্যার আপনি এখানে কেন? আমাকে ল্যান্সার সৈনিকেরা রাস্তা থেকে ধরে এনে এখানে রেখে গেছে। মাশহুরুল বললেন, স্যার আপনি বাসায় যাবেন? আমি বললাম, আমি তো বন্দী। মাশহুরুল বললেন, কিসের বন্দী? এখানে তো কোনো গার্ডও নেই, আপনি বসে আছেন কেন? আমি বললাম। তিনি নিরুত্তর, বিহ্বল। তার চোখ থেকে অশ্রু নেমে এলো। তিনি সিনিয়র, মোস্ট সিনিয়র টাইগার। আমি এবং আবুল খায়েরও একই পল্টনের সৈনিক। আমাদের সামনে মাশহুরুল নিজেকে অপদস্থ, অসহায় ভাবছেন। আমি আবুল খায়েরকে বললাম একটি গাড়ি জোগাড় করে আনতে। মিনিট 10 পর একটি জিপ পাওয়া গেল। আমি মাশহুরুল হককে জিপে তুলে দিয়ে ড্রাইভারকে বললাম, কর্নেল সাহেব যেখানে যেতে চান দিয়ে আসবে। কেউ প্রশ্ন করলে বলবে মেজর হাফিজ পাঠিয়েছে। আমি আমার গাড়িতে উঠে বসলাম। আবুল খায়ের আমার পিছু পিছু। স্যার আমার চাবির কি হবে, নেবেন না? খায়ের বললেন, সাহেব আপনি এখনো সুবেদার নাকি? রাষ্ট্রপতির বাসভবনের কন্ট্রোলার, অনারারি লেফটেন্যান্ট। রাষ্ট্রপতি নিহত আর আপনি আছেন চাবি নিয়ে, চুপচাপ বসে থাকেন। কেউ আপনার কাছে চাবির হিসাব চাইবে না বলে আমি জিপ স্টার্ট দিলাম। মিনিট 5 মধ্যে পৌঁছে গেলাম ধানমন্ডি 32 নম্বর রোডের সেই বিখ্যাত বাসভবনটিতে। গেটে প্রহরায় রয়েছে প্রথম ফিল্ড রেজিমেন্টের সৈনিকরা। গেটে গাড়ি থেকে নামতেই ভেতর থেকে এগিয়ে এলো মেজর বজলুল হুদা। ভেতরে যাব? আমি বললাম, অবশ্যই, চলুন আমি আপনাকে নিয়ে যাব। হুদা বলল। প্রথমবারের মতো এ বাড়ির ভিতরে ঢুকলাম। ঢুকতেই হাতের বাঁ দিকে রিসেপশন কক্ষ, টেবিলের ওপর রক্তমাখা টেলিফোন, ফ্লোরে একটি লাশ, পরনের জামা রক্তে লাল হয়ে আছে। হুদা জানালো ইনি প্রেসিডেন্টের ভাই শেখ নাসের। বাড়ির ভেতরে ঢুকেই বাঁ দিকে সিঁড়ি দিয়ে ল্যান্ডিংয়ে উঠলাম। ওপরে তাকিয়ে যে দৃশ্য দেখলাম তা আমার আজীবন মনে থাকবে। ল্যান্ডিং পেরিয়েই ওপরে 2-1 ধাপের পরই সিঁড়ির ওপর লম্বালম্বি শায়িত রয়েছে বঙ্গবন্ধুর মৃতদেহ। পরনে লুঙ্গি, গায়ে সাদা পাঞ্জাবি, গোড়ালি থেকে গলা পর্যন্ত একটি সাদা চাদরে ঢাকা। কোথাও রক্তের দাগ নেই। সেই অতি পরিচিত অবয়ব, নিমিলিত চোখ, ঈষৎ হাসি মুখ দেখে স্তব্ধ হয়ে গেলাম। ফিরে আসার উদ্যোগ নিতেই হুদা বলল, স্যার ওপরে চলেন, সেখানে পরিবারের সদস্যদের ডেড বডি রয়েছে। আমার তাড়া আছে, বঙ্গভবনে যেতে হবে আমাকে বলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। হুদা আমাকে জিপ পর্যন্ত এগিয়ে দিল। রাষ্ট্রপতির 32 নম্বরের বাড়ির সামনেই ধানমন্ডি লেক। লেকের অপর পারে কলাবাগানের মাঠ সংলগ্ন একটি জায়গায় দ্বিতীয় ফিল্ডের সৈনিকেরা মেজর মহিউদ্দিনের নেতৃত্বে একটি ফিল্ড গান বসিয়ে রাষ্ট্রপতির বাড়ি লক্ষ্য করে সকালে 2টি গোলা বর্ষণ করে। 2টি গোলাই লক্ষ্যভ্রষ্ট হয়ে মোহাম্মদপুর এলাকায় পড়ে এবং তাতে কয়েকজন নিরীহ মানুষ নিহত হয়। পরবর্তীকালে ক্যান্টনমেন্টে অফিসাররা মহিউদ্দিনকে নিয়ে ঠাট্টা তামাশা করত। চোখের সামনে 300 গজ দূরে এত বড় টার্গেট গোলা নিক্ষেপ করে হিট করতে পারলে না? কি ধরনের আর্টিলারি অফিসার তুমি? পদাতিক বাহিনীর অফিসার যখন বেতার যন্ত্র মারফত তোমাকে ম্যাপ রেফারেন্স পাঠিয়ে শত্রুর অবস্থান জানাবে, তোমার নিক্ষিপ্ত গোলা যে কোথায় পড়বে আল্লাহ ছাড়া কেউ জানবে না। মহিউদ্দিন শুনে বোকার মতো হাসত। সে যে বোকার হদ্দ পরবর্তীকালে প্রমাণিত হয়েছে। 15 আগস্টের বিদ্রোহী অফিসাররা যখন 3রা নভেম্বর দেশ ছেড়ে পালিয়েছে, এই মহিউদ্দিন একাই দেশে থেকে গেছে। পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার অনুষ্ঠিত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে তা কার্যকর করা হয়। প্রায় 2:30 বাজে ফার্মগেট হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। রেডিও স্টেশনের সামনে একটি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। ট্যাঙ্কের ডান দিকে ট্রাক আইল্যান্ডের ওপর উঠিয়ে দেওয়া হয়েছে। কিছুটা কাত হয়ে আছে কালো রঙের ধাতব বস্তুটি। কয়েকজন লোক ট্যাঙ্কের গায়ে হাত বুলিয়ে পরীক্ষা করছে আর্মার প্লেটের ঘনত্ব। ভাবলাম রেডিও স্টেশনের ভেতরের হাল হকিকত দেখেই যাই। বাংলাদেশ বেতারের নাম ইতোমধ্যে ঘোষকের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। এখন এটি রেডিও বাংলাদেশ। স্থাপনাটিতে গার্ড ডিউটি করছে 2য় ফিল্ডের সৈনিকেরা। ভেতরে বেশ কিছু অনুসন্ধিৎস মানুষ কাজে অকাজে ভিড় জমিয়েছে। মনে হচ্ছে আজ সবার জন্যই অবাধ প্রবেশাধিকার। একটি বড়সড় কক্ষে বসে আছেন অবসরপ্রাপ্ত মেজর শাহরিয়ার রশিদ খান। রেডিওর সিনিয়র জুনিয়র সব পর্যায়ের কর্মকর্তা তার কাছ থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী বেতারের যাবতীয় কার্যক্রম চালাচ্ছেন। তিনি ধীর স্থির শান্তভাবে সম্প্রচার সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। উত্তেজনার লেশমাত্র নেই। তার রুমে মিনিট 10 বসে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে গেটের কাছে দেখা হলো অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরের সঙ্গে। একটি সিভিল জিপ থেকে নামলেন। জিপের পেছনে 2জন সিগন্যাল করে সৈনিক। তারা কুচকানো ইউনিফর্ম পরা, নিরস্ত্র, অবসরপ্রাপ্ত সৈনিক বলেই মনে হলো।
তাহের আমাকে দেখে জিপ থেকে নেমে ক্রাঁচে ভর দিয়ে দাঁড়ালেন। হাফিজ, কেমন আছো? তাহের বললেন, ফাইন স্যার, ধন্যবাদ। আমি বললাম, ভেতরে ফারুক বা রশিদ আছে? তাহের বললেন, না, ওদের দেখলাম না, শাহরিয়ার আছে। আমার সংক্ষিপ্ত জবাব। আমার আশপাশে কৌতূহলী পাবলিক জড়ো হচ্ছে, তাই সময় ক্ষেপণ না করে জিপে উঠলাম। তাহের রেডিও স্টেশনের ভেতরে ঢুকলেন। ঢাকা ক্লাব পেরিয়ে ডান দিকে তাকিয়ে দেখি ৫-৬টা ট্যাঙ্ক রেসকোর্সে অবস্থান নিয়েছে। কারফিউ ঘোষণা সত্ত্বেও রাস্তায় লোকজনের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বেলা ৩টের দিকে প্রথমবারের মতো বঙ্গভবনের ভেতরে ঢুকি। এর আগে কয়েকবার বঙ্গভবনের লনে এসেছি স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে। তৎকালীন সামরিক বাহিনী সাইজের ছোট সব অফিসারই আমন্ত্রণ পেতেন। দেখলাম বঙ্গভবনের লবিতে, করিডোরে সামরিক বেসামরিক ব্যক্তিরা ভিড় জমিয়েছেন। সামনে চলমান দুজনকে অনুসরণ করে একটি বড়সড় কক্ষে প্রবেশ করে দেখি এটি খোদ রাষ্ট্রপতির অফিস কক্ষ। পথে কিংবা দরজায় কেউ পরিচয় জিজ্ঞেস করল না। অনুধাবন করলাম সামরিক ইউনিফর্মই আজ সব বাধা অতিক্রমকারী পাসপোর্ট। রাষ্ট্রপতির চেয়ারে আয়েশি ভঙ্গিতে বসে আছেন খন্দকার মোশতাক আহমেদ। মাথায় সুপরিচিত টুপি না থাকায় বড়সড় টাক দৃশ্যমান। তাকে আগে কখনো সামনাসামনি দেখিনি। উঁচু চেয়ারে বসে না থাকলে বোঝাই যেত না যে ঘরের সবচেয়ে খর্বাকৃত ব্যক্তিটি নতুন রাষ্ট্রপতি। যেভাবে রিল্যাক্সড মুডে বসে আছেন, মনে হচ্ছে তিনি এই ঘরেই জন্মগ্রহণ করে এখানেই বেড়ে উঠেছেন। রাষ্ট্রপতির টেবিলের সামনে ৪-৫ সারি চেয়ারে বসে আছেন আমলারা এবং অপরিচিত কয়েকজন রাজনীতিক। বরিশালের এমপি, এককালের তুখোর ছাত্রনেতা নুরুল ইসলাম মঞ্জুরও বসে আছেন দ্বিতীয় সারিতে। তার সঙ্গে কুশল বিনিময় হল। রাষ্ট্রপতির ডান পাশে রক্ষিত চেয়ারের সারিতে বসে আছেন ৩ বাহিনীর প্রধানেরা, সেনা উপপ্রধান জিয়াউর রহমান, সিজিএস খালেদ মোশাররফ, বিডিআর প্রধান ব্রিগেডিয়ার খলিল প্রমুখ। রাষ্ট্রপতির টেবিলের বাঁদিকে কক্ষের এক কোণায় চুপচাপ বসে আছে অভ্যুত্থানে অংশগ্রহণকারী অফিসাররা, রশিদ, ফারুক, ডালিম, নূর, রাশেদ। এরা সবাই আমার বন্ধু, মুক্তিযোদ্ধা, শহীদ আজিজ পল্লীর প্রতিবেশী। এদের সারিতেই বসে আছেন একমাত্র নারী, রশিদের স্ত্রী জুবায়েদা রশিদ। রশিদ ও ফারুক সম্পর্কে ভাইরা। চট্টগ্রামের শিল্পপতি একে খানের ভাইয়ের 2 মেয়েকে বিয়ে করেছেন তারা। এই অফিসারদের সঙ্গে প্রায় দেখা সাক্ষাৎ হতো গ্যারিসন সিনেমা হলে কিংবা অফিসার মেসে, বিভিন্ন পার্টিতে। এদের কারো মুখে কখনো রাজনৈতিক আলাপ শুনিনি। ফারুক তো বাংলাই ভালো মতো বলতে পারেন না। পশ্চিম পাকিস্তানে বেড়ে উঠেছেন। তার পিতা মেজর রহমান আর্মি মেডিকেল কোরের অফিসার। চাকরিকালীন অধিকাংশ সময় পশ্চিম পাকিস্তানেই কাটিয়েছেন তিনি। ফারুক অবশ্য একটু এক্সট্রোভার্ট টাইপ, অতি কথনের অভ্যাস আছে, কিন্তু এ গ্রুপের কাউকেই রাজনীতি সচেতন বলে মনে হয়নি। অথচ এরাই কত বড় অঘটন ঘটিয়ে বসেছেন। সিজিএস খালেদের কাছে রিপোর্ট করতেই বললেন, বসো, একটু পরে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এরপরই তোমাকে করণীয় সম্পর্কে ব্রিফ করব। আমি ডালিমের পাশে বসে ঘরের পরিবেশ বোঝার চেষ্টা করলাম। খন্দকার মোশতাক সাইজে ছোট হলেও ফৌজি জেনারেলের ভঙ্গিতে ডাটে কথাবার্তা চালাচ্ছিলেন। ৫-৭ মিনিট পরপরই টেলিফোনে একে ওকে সংক্ষিপ্ত নির্দেশ দিচ্ছেন। ওকে, জাস্ট ডু ইট, লেট মি নো। এভাবেই টেলিফোনের অপর প্রান্তের ব্যক্তির সঙ্গে বাতচিত করছেন। একবার মনে হলো নিহত নেতার মৃতদেহ টুঙ্গিপাড়া পাঠানোর অগ্রগতি সম্পর্কে কেউ তাকে টেলিফোনে ব্রিফ করলেন। মোশতাক শান্ত, ধীর স্থিরভাবে কথাবার্তা চালাচ্ছেন। তার মধ্যে উত্তেজনার লেশমাত্র নেই। নেতা সপরিবারে নিহত, সাদা চাদরে ঢাকা তার মৃতদেহ সিঁড়ির ওপর পড়ে আছে। এসব তার মনোজগতে কোনো প্রভাব ফেলতে পারেনি।